প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই যে সকালবেলা 8:45 মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা বেলাই হয়ে গেছে বলতে পারো, কেননা শরীরটা অত ভালো দিচ্ছে না। তো শরীর ভালো না দিলেও কি সংসারের কাজ আর এই সংসারের পিছুটান আমাদেরকে ছাড়বে? আমাদের যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু এই সংসারকে ঘিরেই বেঁচে থাকতে হবে। নিজে অসুস্থ হই কিংবা সুস্থ, সংসার ছাড়া কিন্তু আমরা এক বিন্দু চলতে পারবো না। আর এই যে সংসারের খুঁটিনাটি কাজকর্ম 1 থেকে 2 দিন তুমি বন্ধ রাখবে, দেখবে পরের দিন আরও 3 গুণ হয়ে যাবে। সেই সূত্রে যে যতই তুমি শারীরিক অসুস্থ থাকো না কেন, যদি টুকটুক করে কাজগুলোকে এগিয়ে রাখো, তাহলে দেখবে পরে ওই কাজ থেকে আর অসুস্থতা তোমার কাছে ধারেও ঘেঁষবে না। আর অসুস্থর মধ্যে দিয়েও যদি সংসারের কাজগুলো সঠিক সময়ে করে নেওয়া যায়, একটু হয়তো সময় এদিক থেকে ওদিক হয়, তবুও যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজগুলো এগিয়েই থাকে। আর নয়তো ওই যে কাজগুলো পড়ে থাকবে, তারপরে যখনই দেখব যে এই কাজগুলো এতটা হয়ে আছে, তখন কিন্তু নিজের সংসারের চাপটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কেননা এদিকের কাজ আবার ওদিকে যেগুলো আমি করিনি অসুস্থতার কারণে সেই কাজ, তো সবটা মিলে মিশে একাকার হয়ে যাবে। তখন মাথায় সত্যি সত্যি কোনো রকম কোনো কাজই করে না। ওই জন্য যত সম্ভব চেষ্টা করি যে অসুস্থ থাকি আর যেমনই থাকি না কেন, সংসারের কাজগুলোকে আস্তে ধরে পরিপাটি করে গুছিয়ে রাখার। এখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, জাস্ট ওষুধ খেয়েছি, জ্বরটা নেমেছে। তো ভাবলাম যে ভিডিওটা যখন কিছুটা এডিট করতে পেরেছি, তাহলে আর একটু এডিট করে মোটামুটি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার মতো করে দিই। তো সেই সূত্রে এখন এই যে এডিট করে তারপরে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। তো জানি না কতটা কী ভয় যে ভালো আসবে কি না আসবে, তবু ওই যে চ্যানেলটাকে এতদূর নিয়ে এসেছি, একটা দিন মনে হয় যেন ভিডিও না দিলে অনেকটাই পিছিয়ে পড়ব। আর যখন এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটু একটু করে এগাতে থাকি, তখন কিন্তু মনে হয় না যে ওই ফের পিছিয়ে পড়া লিস্টে নাম চলে যাক। সেই জন্য বলতে পারো যথারীতি কষ্ট সহকারে হলেও ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছাচ্ছি। অতিরিক্ত মাথা যন্ত্রণা যেমন তেমন কিন্তু ঠান্ডা জ্বর লেগেই আছে। ওষুধ খাচ্ছি, যখন ওষুধ খাচ্ছি তার আধা ঘন্টা পরে মোটামুটি সুস্থ হচ্ছি, আবার তারপরে যা তাই হয়ে যাচ্ছে। তো সংসারের কাজ তো আর আমার পড়ে থাকছে না। সংসারের কাজ যখন করতে হচ্ছে, তাহলে তোমাদের সঙ্গে আর আমার ভিডিও শেয়ার করতে অসুবিধা কোথায়? শুধুমাত্র একটু এডিটিং করে ভয়েস ওভারটা দেয়া। তো সারাদিন যদি এত কষ্ট এত পরিশ্রম করে সব কিছু করতে পারি, তাহলে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে আমার এডিটিং করে দিতে অসুবিধা কোথায়? যত সম্ভব চেষ্টা করছি। ওই যে যখন পড়ে থাকছি, একেবারে পড়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তখন ওই যে 2-5 মিনিটের যেটুকু ভিডিও মোটামুটি এডিটিং করতে করতে ওই ধরো সকাল থেকে রাত গড়িয়ে দিচ্ছি। মোটামুটি যখন ফাঁক পাচ্ছি সেই ফাঁকেই কিন্তু আমি ভিডিওগুলো এডিটিং করে আজকে তোমাদের কাছে পোস্ট করতে পারছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে। তো রীতা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে মেডিসিন খাও আর সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। সত্যি কথা বোন, মেডিসিন খাচ্ছি, কিন্তু মেডিসিনে কোনো রকম কোনো বুঝতে পারছি না যে আমার এফেক্ট পড়ছে কি না। ডক্টরে এও বলেছে যে তোমার ডেঙ্গু নয় তো টাইফয়েড হতেই পারে, কেননা এই যে জ্বর কমছে না, এগুলোতে তো ডেঙ্গু টাইফয়েডের লক্ষণ। তো আমি শুধু ঈশ্বরকে ডাকছি আর বলছি যে আমার এই ছোটো বাবু দুটোর মুখের দিকে তাকিয়ে অন্তত আমার ওইসব জ্বর কোনো কিছুই দিও না। এই নর্মালি জ্বর ঠিক আছে, কেননা এরপরে যদি মারাত্মক ওরকম কোনো কিছু হয়ে যায় তাহলে তো অনেক সমস্যা।
আর এই যে দেখো তারপরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ল্যাদ খেয়ে পড়েছিলাম। তোমার দাদাভাই আবার জিজ্ঞাসা করছে কোনো রকম ওষুধ আনতে হবে নাকি। সে আবার দেখে গেল যে আমার ওষুধ শেষও হয়ে গেছে, একটা আছে, তো বললো ওটা খাও, তারপরে আবার গিয়ে ওষুধ নিয়ে আসবো। তো বাবুদেরকে যথারীতি খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে আবারও পড়েছিলাম। তো তোমার দাদাভাই বকা দিচ্ছে, সকালবেলা একবার খেয়েছো, এখন 11টা মতন বাজে, তোমাকে বলেছি 4 ঘন্টা অন্তর ওষুধ খেতে, তো তোমার এই যে সকালবেলা 7:30টার দিকে খেয়েছো আর এখন 11টা বেজে গেছে, আবারও একটাবার খেয়ে নাও। কাল রাত্রে খেয়েছি, সকালে খেয়ে মোটামুটি আমার 12টার মধ্যে এই ওষুধগুলো কমপ্লিট করতে হবে। আর ওদিকে তো দেখতেই পেলে চেয়ারের উপরে কত গাদা জামা কাপড়, তারপরে আবার কত জামা কাপড় ভিজিয়ে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তো ওই চেয়ারের উপরে জামা কাপড় তো আমি বাবার বাড়িতে যাওয়ার আগেই কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম। তোমার দাদাভাই উঠিয়ে চেয়ারে গাদা করে রেখেছে, তবে এখন না ওরকম এনার্জি নেই যে আমি ধৈর্য ধরে বসে ওই জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করব। আর এত অসুস্থ লাগছে, তার মধ্যে নিয়ে এসেছে দেখো ভোলা মাছ। কী যে রাগ হচ্ছিল যেন, তো মাছ কাটতে কাটতে আঙুলের মাথাটাও খানিকটা কেটে নিয়েছি। আর তাতে করে ভোলা মাছ হলো নোনা, তো এমন জ্বলা জ্বলছিল আঙুলটা, কি বলবো। তাতে করে না বসে বসে শুধুমাত্র চেঁচাচ্ছিলাম যে কি করতে নিয়ে এসেছে। যখন দেখবে শরীর অসুস্থ থাকে তখন দেখবে সংসারে তোমার কোনো কাজেই মন লাগবে না, কিন্তু তবু করতে হবে। আর তার মধ্যে যদি এরকম ঝামেলার কাজ হয় তাহলে কেমন লাগে বলো তো। দেখতেই পাচ্ছ আঙুলটা কেমন বেঁকিয়ে রেখেছি। ওই দুটো মাছ কাটতে কাটতে আমার আঙুলের মাথাটা খানিকটা গেছিলো চিড়ে। আর নোনা জল লাগছে, এত পরিমাণে জ্বালা করছে কি বলবো। মানে না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে, তবু কিন্তু আমার এই কাজগুলো সঠিক সময়ে করে ফেলতে হবে। তো আজকে আর সময় মতো করতে পারলাম না। আজকে মোটামুটি ওই একটু লেটও হয়ে গেছিলো। এখন কিন্তু প্রায় 12টা বাজতে গেছে। তো এখনও অবধি আমি এদিকে মাছও কাটতে পারি না। মাছ তো সেই সকালবেলা বাবুরা যখন স্কুলে গেছে সেই টাইমে এনে রেখেছে। তবে এই মাছ দেখে আমার এত রাগ হচ্ছিল যে আমার ইচ্ছাই করছিল না। তো ফেলে রেখে দিলে কে করবে বলো তো। যাই হয়ে যাক না কেন, আমাদের তো পরিস্থিতি অনুযায়ী সবটা করতেই হবে। মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, এসেই ভাবছি যে ভোলা মাছ তো আমার খেতে ভালো লাগে না খুব একটা, বাবুও খায় না, ছোটো বাবু মাছ। তো তার জন্য আগে ডাল বসিয়ে নিই। আর তোমার দাদাভাইয়ের মধ্যে ফোন করে বলেছে ভোলা মাছটা তোমার রান্না করতে হবে না, তুমি জাস্ট ওর যা মশলা দেবো সেইগুলোকে গুছিয়ে রেডি করে রাখো, আমি এসে বেটে কুটে রান্না করে নেব। তো সেই মতো তো রান্না করলেও আমাকে তো গুছিয়ে দিতেই হবে, তো সেই জন্য আগে ভাবলাম ডালটা বসিয়ে নিই, তারপরে মশলাগুলো কেটে কুটে গুছিয়ে দেবো না হয়। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তবে কি বলতো, শত কষ্টের মাঝেও কিন্তু আমাদের মনে একটা জীবনে কোনো কিছু করার ইচ্ছা আছে। আর ইচ্ছা, এই প্রবণতাই কিন্তু আমাদেরকে ধৈর্য শক্তি দেয়। আর এই ধৈর্যই কিন্তু একসময় আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেয়। আর এই ধৈর্য ধরে যদি আমি সবটা করতে পারি তাহলে কিন্তু একসময় ঠিক আমি সাকসেস পাবো। আর এটা আমার ইউনিভার্সের উপর পুরোপুরি ভরসা আছে যে সে একদিন আমাকে আমার লক্ষ্যে এগিয়ে দেবে। ওই জন্যই যত যা কিছু হয়ে যাক না কেন, ধৈর্য রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। এখন আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি স্নান সেরে এসেছি, তো মনে হচ্ছে যেন আমি এখানেই ঘুমিয়ে পড়তে পারলে বেঁচে যাই। তো চোখ মুখ তো হাল একেবারে বেহাল হয়ে আছে, তবে এখনও ঠাকুর সেবা দেইনি। স্নান সেরে এসেছি, তো আমার ইচ্ছাই করছে না যে আমি এখন ঠাকুর ঘরে যাই। তবে মানে শারীরিক জন্য অসুবিধার কারণে মনে হচ্ছে না, কিন্তু মন থেকে মনে হচ্ছে যে ঠাকুর ঘরে না যাওয়া অবধি আমি সুস্থ হতে পারবো না। কেননা আমার মাথার উপরে এখন ভগবানের আশীর্বাদ অনেকটাই দরকার। আর এই যে ঠাকুর ঘরে এসে কিন্তু ফুলগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে প্রদীপটাতে এখন সলতে দিয়ে তেল দিয়ে দেব। আর ওদিকে তো আমার জল মিষ্টি ঠাকুরকে দেয়াই হয়ে গেছে, পিঁপড়েগুলোকে দেখেই বুঝতে পারছো। তবে চলো পুজোটা দিয়ে নিই। আর আজ যেহেতু মঙ্গলবার, ওই জন্য হনুমান চালিসাটাও পাঠ করতে হবে।
আর শনি মঙ্গলবার হলে আমার এই হনুমান চালিসা ঠাকুর ঘরে কিংবা যে কোনো স্থানে চুপচাপ বসে পাঠ না করা পর্যন্ত আমার যেন মনে কেমন স্বস্তিই লাগে না। আর এই যে ওইদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, এবার আরতি করতে করতে হনুমান চালিসাটা পড়ে নেব। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।